আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে এসে পড়ছি মিথ্যা অপবাদ গল্পের পার্ট 8 নিয়ে। তো চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক। হাসান আমাকে চিনতে পারলো, তবে খুব একটা অবাক হলো না আমাকে দেখে। হাই স্কুলের সেই বন্ধুত্বটা যে সে অনেক আগেই ভুলে গিয়েছে সেটা আর বোঝার বাকি রইল না। এসএসসি পাশ করে হাসান রাজশাহী চলে গিয়েছিল। তারপর থেকে তার সাথে আর যোগাযোগ হয়নি। এতদিন পর যখন দেখা তার সাথে, তখন ভেবেছিলাম সে হয়তো আমাকে জড়িয়ে ধরার জন্য দৌড়ে আসবে, আমিও তাকে দৌড়ে গিয়ে বুকে টেনে নিব। কিন্তু এমনটা হলো না। হাসানের কথাবার্তার মধ্যে কেমন জানি একটা ভাব চলে এসেছে। মানুষ যখন ভালো চাকরি করে, একটু টাকা পয়সা হয়, তখন তার ব্যক্তিত্বটাও কি চেঞ্জ হয়ে যায় না? হাসানকে দেখে আমার এরকমই মনে হচ্ছে। হাসান আমার সম্পর্কে কিছুই জানে না, আমার বদনামের কথাও হয়তো জানে না। স্পৃহার কাছ থেকে অন্তত এই মিথ্যা অপবাদের লজ্জাটা পেতে হবে না আমাকে, এটা ভেবে ভালোই লাগছে। তবে হাসান অনেকটা বদলে গিয়েছে। তার কথার মধ্যে কেমন যেন একটা অহংকার বোধ কাজ করে, এমনটা আগে করতো না। স্পৃহা আমাকে হাসানের সাথে পরিচয় করিয়ে দিল। হাসান যখন জানতে পারলো আমরা দুজন একই ছাদের নিচে বসবাস করছি, তবুও সে কোনো একটা রিয়েক্ট করলো না। অথচ আমি ভেবেছিলাম সে নেগেটিভ কিছু ভাববে, স্পৃহার সাথে তার ঝগড়া হবে, স্পৃহাকে সে সন্দেহ করবে, স্পৃহাও রাগ করে তার সাথে ব্রেকআপ করবে। এমন ভাবাটা যে কতটা বোকামি ছিল সেটা বুঝতে পারলাম আমি। স্পৃহা আমাদের দুজনকে পরিচয় করিয়ে দেওয়ার এক সময় আমি নিজ থেকেই বললাম, আমি আপনার বয়ফ্রেন্ডকে অনেক আগে থেকেই চিনি। যদিও অনেকটা বছর আমাদের দুজনের কোনো কথা হয়নি, যোগাযোগ হয়নি, তবে আমরা 5টা বছর একসাথেই পড়েছি। আমার কথার সাথে হাসান সম্মতি দিল। স্পৃহা আমাদের এতদিন পর দেখা হওয়াতে অনেকটা খুশি হলো, কারণ হয়তো ওই একটাই, আমার সাথে যোগাযোগটা থেকেই যাবে। কিন্তু আমি তো তার সাথে কোনো যোগাযোগ রাখবো না। যেদিন স্পৃহা হাসানের কাছে চলে যাবে, সেদিনই আমি স্পৃহার সাথে সব সম্পর্ক ছিন্ন করে চলে যাব অন্য কোনো এক দুনিয়ায়, যেখানে স্পৃহা নামের কোনো মানুষ থাকবে না। কারণ ইদানিং কেন জানি মনে হচ্ছে স্পৃহাকে ছাড়া আমার থাকাটা খুব কষ্ট হবে। এটাকে কি বলা যায় জানি না। যদি ভালোবাসা বলা যায় তবে ভালোবাসাই, না হলে অন্য কিছু। স্পৃহারও কি আমাকে ছেড়ে থাকতে কষ্ট হবে, আমাকে অনেক মিস করবে, নাকি হাসানের সাথে দিব্যি কাটিয়ে দিবে নিজের সুখের দিনগুলো? এমনটা হলেও অবাক হব না, কারণ স্পৃহা আমাকে কখনোই ভালোবাসেনি, শুধু একজন বন্ধু ভেবেছে যার কাছ থেকে সাহায্য পাওয়া যাবে, এর বেশি কিছু না। অনেকক্ষণ কথা বলার পর বুঝতে পারলাম এখন আমার চলে যাওয়া উচিত। ওরা দুজন অনেক দিন পর দেখা করলো, একান্তে কিছু কথা বলার থাকতে পারে ওদের। যেহেতু ওরা দুজন প্রেমিক প্রেমিকা, তাই গোপনীয় অনেক কিছুই থাকতে পারে তাদের মাঝে। হাসান কিংবা স্পৃহা আমার চলে আসাটা আটকালো না, কারণ তারাও একটু ব্যক্তিগত গোপনীয়তা চাচ্ছিল। আমি রেস্টুরেন্ট থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই মিলি আমাকে ফোন দেয়। সেদিনের পর মিলি আর আমাকে ফোন দেয়নি, হয়তো অভিমান করেছিল আমি তার সাথে কথা না বলে কেন ফোনটা রেখে দিয়েছিলাম। এমনিতেও ব্রেকআপের পর মিলিকে কখনো ইচ্ছে করে ফোন দেইনি, দিতে ইচ্ছে করেনি। এই ইচ্ছা না করার কারণটাও আমি খুঁজে পাই না। হতে পারে এর কারণ স্পৃহা কিংবা অবনী। ফোন রিসিভ করার সাথে সাথে মিলি বলল, তুমি কোথায় এখন? আমি তোমার সাথে দেখা করতে চাই, ইমার্জেন্সি। আমি তখন বললাম, আমি অনেক দূরে আছি, দেখা করতে পারবো না। কেন দেখা করতে চাও তুমি? দেখা করার তো কোনো কারণ দেখি না আমি। তখন মিলি বলল, ঢাকাতেই তো আছো, এমন তো না যে ঢাকার বাহিরে আছো। দেখা করার কারণ লাগবে কেন? এতদিন পর দেখা করতে চাইলাম আর তুমি কিনা আমাকে ইগনোর করছো। এই ছিল তোমার ভালোবাসা? আমি কি তোমার এতটাই পর হয়ে গেছি যে একটাবার দেখা করতে পারবে না আমার সাথে? এতটাই দূরে ঠেলে দিয়েছো আমাকে। আমার খুব রাগ হলো, এমনিতেই মন মেজাজ ভালো না, তার উপর মিলির এমন তেতো কথা। আমি মিলিকে ধমক দিয়ে বললাম, ভালোবাসা জিনিসটা মানে তুমি আমার থেকে বেশি বুঝো? আমি কাউকে ভালোবাসতে পারি না। যদি পারতাম তাহলে ভালোবাসার মানুষগুলো আমাকে ছেড়ে যেত না। তুমি একটা কথা বলতে পারবা, তোমার সাথে যখন রিলেশনে ছিলাম তখন তোমার কি এক সেকেন্ডের জন্য মনে হয়নি আমি তোমাকে ভালোবাসি না? তখন মিলি বলল, না মনে হয়নি, তবে এখন তুমি আমাকে ইগনোর করো, আমার সাথে কথা বলতে চাও না, আমার ফোন ধরো না। তখন আমি মিলিকে বললাম, এখন আমি তোমাকে ভালোবাসি না, তাই এমন করি। আর আমি এখন বিবাহিত, আমার বউ আছে। তখন মিলি হেসে বলল, মিথ্যা বলাও শিখে গিয়েছো দেখি। যেখানে তোমারই থাকা খাওয়ার জায়গা নেই সেখানে তুমি নাকি বিয়ে করছো, হাস্যকর। তখন আমি গলার স্বর নিচু করে বললাম, তাহলে তো জানোই আমার অবস্থা খুব শোচনীয়। আমার থাকা খাওয়ার মতো জায়গা নেই, আমার জীবনে কেন আসতে চাইছো? অন্য কাউকে বেছে নিলেই তো পারো। তখন মিলি বলল, কারণ আমি তোমাকে ভুলতে পারছি না, তাই। তুমি কি আমাকে সত্যিই ভুলে গেছো? মিলির এমন কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছিলাম না। আসলেই কি আমি মিলিকে ভুলে যাইনি? সবসময় তো ওই একটা মানুষকেই আমার মনে হয়। আমি জানি সে আমার না, অন্য কাউকে ভালোবাসে, তবুও কেন তার জন্য আমার ভিতরটা হাহাকার করে। আমি মিলিকে বললাম, হ্যাঁ আমি তোমাকে ভুলে গিয়েছি।
তখন মিলি মন খারাপে সুরে বলল, তুমি তো বলেছিলে আমি তোমাকে ভালোবাসি না, তাই আমি অন্য কারো সাথে নিজেকে জড়াতে পেরেছিলাম। তাহলে আজ কেন তুমি আমাকে ভুলে গেলে? তুমি কি আমার মতো অন্য কারো সাথে নিজেকে জড়িয়ে ফেলেছো? তাহলে তো আমার প্রতি তোমার ভালোবাসাটা বরাবরই মিথ্যা ছিল। অথচ তুমি আমাকে মন থেকে ভালোবাসো, সেই আশায় তোমার কাছে বারবার ফিরে আসতে চেয়েছি। আর তুমি কিনা অন্য কারোর জন্য আমাকে ভুলে গেলে। বেশি কিছু বলতে ইচ্ছে করছিল না, তারপরেও বললাম, তুমিও তো আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবেসেছিলে। কই, আমি তো কোনো অভিযোগ করিনি। তুমি তো তার সাথেই নিজের জীবনটাকে রঙিন করতে চেয়েছিলে, কিন্তু পারোনি, কারণ সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে। সে যদি চলে না যেত তাহলে তুমি ঠিকই আমাকে ভুলে তার সাথে সুখে শান্তিতে জীবনযাপন করতে। তাহলে আমি কেন পারবো না? আমার বুঝি ভালো থাকার কোনো অধিকার নেই? ভালোবাসার অধিকার নেই? আমার মনে হয় আমি তোমার সাথে ভালো থাকতে পারবো না, তাই তোমার সাথে আবার নতুন করে নিজেকে প্রেমের বন্ধনে বাঁধতে চাই না আমি। মিলির সাথে কথা বলার সময় হঠাৎ করে মাথা প্রচন্ড ব্যথা অনুভব করলাম। এর আগে কখনো এমন ব্যথা হয়নি আমার। আমি মাথা ব্যথা নিয়ে বাসায় চলে গেলাম, ওষুধ খেলাম, সারাদিন শুয়ে থাকলাম, তারপরেও মাথা ব্যথা কমলো না। শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। ঘুম ভাঙলো বিকেল 5টায়, তখন স্প্রিয়া বাসায় ফেরেনি। তাহলে কি সে চিরদিনের জন্য চলে গেল? আমাকে তো বলে যাওয়ার কথা। তার সব জিনিসপত্র তো এখানেই আছে, এসব না নিয়ে তো সে যাওয়ার কথা না। সেই সকাল 10টায় আমি তাকে হাসানের কাছে রেখে এলাম। এখনো সে হাসানের সাথেই আছে। কি করছে তারা সারাটা দিন ধরে আমার খুব জানতে ইচ্ছে করলো, কিন্তু চাইলেই তো আর সব জানা সম্ভব না। এটাও আমার পক্ষে জানা সম্ভব না। কি আর করবে, ভালোবাসা বিনিময় করবে, এর বেশি কিছু না। আর করবেই তো, তারা প্রেমিক প্রেমিকা, এতটুকু করতেই পারে। কিন্তু তাদেরকে নিয়ে এমনটা ভাবতে আমার খারাপ লাগছে কেন সেটাই বুঝলাম না। অনেক কিছু করেও যখন মাথা ব্যথাটা কোনো ক্রমেই কমছিল না, তখন ভাবলাম একবার ডাক্তারের কাছে যাওয়া উচিত। শুনেছি মানুষের যখন ব্রেন টিউমার হয় তখন মাথায় অনেক পেন হয়, কিন্তু আমার তো এর আগে কখনো এমন পেন হয়নি। তবুও কেন জানি ভয় হতে লাগলো, আমার আবার এরকম কিছু হলো না তো? ব্রেন টিউমার হলে নাকি অপারেশনে বাঁচার সম্ভাবনা মাত্র 5%। অপারেশন করতেও অনেক টাকা লাগে। হলেই বা কি, আমি মারা গেলেও তো কাদার মতো কেউ নাই আমার। হয়তো বাবা মা জানতেই পারবে না যে তাদের ছেলেটা অজান্তেই তাদেরকে ছেড়ে না ফেরত দেশে চলে গিয়েছে। আমার এক বন্ধু ঢাকা মেডিকেলে চান্স পেয়েছিল, ওর নাম রাশেদ, খুব ভালো স্টুডেন্ট ছিল। দূর, কি বলি আমি, ভালো না হলে কি আর ঢাকা মেডিকেলে চান্স পায়? মাথা ব্যথার সাথে সাথে কথাগুলো কেমন যেন পেঁচালো হয়ে যাচ্ছে। রাশেদের পড়াশোনা শেষ হয়েছে, এখন ঢাকাতেই সে রোগী দেখে। ওর কাছে গেলে কেমন হয়, টাকাও খরচ হবে না, আমার মাথা ব্যথার কারণটাও জানতে পারবো। আমার হাই স্কুল জীবনের অনেক বন্ধুরা এখন প্রতিষ্ঠিত, আমি শুধু কিছু করতে পারিনি। এখানেও কি আমি ব্যর্থ না? নিজের বাবা মায়ের কাছে আদর্শ সন্তান হতে পারলাম না, বোনের কাছে ভাই হতে পারলাম না, ভালোবাসার মানুষের কাছে বিশ্বাস অর্জন করতে পারলাম না। সব জায়গায় কেন জানি আমি ব্যর্থ। মৃত্যুতেও কি আমি ব্যর্থ হব? আমার বিশ্বাস এই স্বার্থপর পৃথিবীর সবাই আমাকে নিরাশ করলেও মৃত্যু আমাকে ভালোবেসে বরণ করে নেবে। আমার ডাক্তার বন্ধুর সাথে দেখা করলাম, পরীক্ষাও করলাম, ভয় হচ্ছে খারাপ কিছু ধরা পড়বে হয়তো আমার। এমন সময় আমার বন্ধু আমার কাছে এসে বলল, এত চিন্তা কিসের, তেমন কিছুই হবে না, বেশি টেনশনে থাকিস। আর রোদের মধ্যে ছিলি সেজন্য হয়তো এমন হয়েছে। তোর সাথে কি হাসানের কথা হয়? হাসানের কথা শুনে আমি থমকে গেলাম। আমি গুমরা মুখে বললাম, না। কেন বলতো? তখন রাশেদ বলল, হাসান তো অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে তো মেয়েদের সাথে কথাই বলতে পারতো না, এখন ওর কয়েকটা গার্লফ্রেন্ড আছে। হাসান রাজশাহী থেকে মাঝে মাঝেই ঢাকায় আসতো মিলি নামের একটা মেয়ের সাথে দেখা করতে। মিলি নামটা শুনে বুকের ভিতর সেট করে উঠলো। আমি যেই মিলিকে চিনি সেই মিলি নয় তো? রাশেদ আবার বলল, আমিও একদিন ওদের সাথে ঘুরতে গিয়েছিলাম, মেয়েটার বাসা ঢাকাতেই। 5-6 মাস আগে মেয়েটা আমার এখানে এসেছিল। হাসানের সাথে ফিজিক্যাল রিলেশন করার কারণে মেয়েটার পেটে যে বাচ্চার জন্ম নিয়েছিল সেটা নষ্ট করতেই আমার কাছে এসেছিল তারা। তুই শুনলে অবাক হবি, এই মেয়েটার সাথে এরকম কাজ করার পরও হাসানের এখনো 2-4টা গার্লফ্রেন্ড আছে। ও মেবি ঢাকায় আসবে ট্রান্সফার হয়ে। আমার কাছে মেয়েটার পিকও আছে, দাঁড়া তোকে দেখাচ্ছি। ঘুরতে গিয়ে তুলেছিলাম। কথাগুলো বলেই রাশেদ ফোনটা বের করে আমাকে পিক দেখালো। ছবিটা দেখে আমি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেলাম। এটা তো সেই মিলি যাকে আমি চিনতাম, জানতাম, এখনো চিনি। তাহলে কি আমার ব্রেকআপের পর মিলি হাসানের সাথে রিলেশনে জড়িয়েছিল? অথচ মিলি আমাকে অশুদ্ধ বলতো আর নিজেকে বিশুদ্ধ দাবি করত। তাহলে কি পৃথিবীর নোংরা মানুষগুলোই নিজেদেরকে বিশুদ্ধ দাবি করে? আসল বিশুদ্ধ মানুষগুলো নিজের বিশুদ্ধতা লুকায়িত রাখে। তো গাইস, আজকের পার্ট 8 এইখানেই শেষ করতেছি। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে গল্পটি তোমাদের কেমন লেগেছে। আর পরবর্তী পার্টের জন্য অবশ্যই লাস্টে নেক্সট পার্ট বলে একটা কমেন্ট করে দিবে।
আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যেন সকল গল্প সকল পর্ব তোমার কাছে সবার আগে চলে যায়। ধন্যবাদ সবাইকে।